রাত 8:05। অনামিকা প্রতিদিনের মতন অফিস থেকে বের হতেই দেখে শাওন আজও তার অপেক্ষায় দাঁড়িয়ে। প্রতিদিন একসাথেই বাড়ি ফেরা হয় তাদের। অনামিকা শাওন ভাইকে কতবার বলেছে তার জন্য অপেক্ষা না করতে, সে একাই চলে যেতে পারবে, কিন্তু শাওন সে কথা মানে না। অনামিকা আসতেই বাইক স্টার্ট দিল শাওন। অনামিকা গিয়ে বসলো বাইকের পিছনে। বাইক চলছে মাঝারি গতিতে। অনামিকার সাথে থাকলে শাওন বাইক চালায় খুবই সাবধানে। আপনি প্রতিদিন কেন আমার অপেক্ষায় থাকেন শাওন ভাই? আমি তো বলেছি একা চলে যেতে পারবো আমি। বাতাসের শোঁশোর শব্দের সাথে ভেসে এলো অনামিকার কণ্ঠ। শাওন প্রতিবারের মতোই জবাব দেয়, গন্তব্য যখন একই জায়গায় তখন একসাথে যাওয়াই ভালো অনামিকা। তুমি যে একা চলতে পারবে সে কথা আমি জানি। অনামিকা আর কিছু বলল না। প্রতিবার শাওন ভাইয়ের এই একই উত্তর থাকে। একসময় শাওন ছিল তার ভার্সিটির সিনিয়র, এখন অফিসের সিনিয়র। শাওন ভাইয়ের ছুটি হয় 1 ঘন্টা আগেই, কিন্তু সে বাড়িতে না গিয়ে রোজ অপেক্ষা করে অনামিকার আসার, দুজনে একসাথে বাড়ি যাবে বলে। আর অনামিকাও থাকে তো সেই শাওন ভাইদের বাসাতেই। ভাগ্যের নির্মম পরিহাস তাকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে। অনিম, সোনা খেয়ে নাও না। মা এসে যদি অনিম খায়নি শোনে তবে কিন্তু খুব বকবে। আমি কিন্তু মাকে বলে দিব তুমি মনির কথা শোনোনি। খাবার হাতে অনিমের পিছন পিছন ঘুরছে আশা, কিন্তু এই ছেলে ছুটছে পুরো ড্রয়িং রুম জুড়ে। এমনিতে অনিম শান্ত বাচ্চা, সব কথা শোনে, কিন্তু আজ এমন জেদ করছে। মা না আসা অবধি সে খাবে না। এমন সময় শাহানা বেগম এলেন রুম থেকে। বললেন, ছেড়ে দে আশা, ছেলেটা যখন বায়না করছে তখন ছেড়ে দে। প্রতিদিন তো এমন আবদার করে না, তাছাড়া এখন ওদের আসার সময়ও হয়ে গেছে। ঠিক আছে খালামণি বলে আশা খাবার নিয়ে যায়। এর মাঝেই কলিং বেল বাজে। অনিম লাফিয়ে ওঠে মা এসেছে বলে। শাহানা বেগম গেলেন দরজা খুলতে। দরজার বাইরে শাওন আর অনামিকা। তাদের দেখতেই অনিম দৌড়ে যায় মায়ের কাছে। অনামিকা ছেলেকে কোলে নিয়ে ভিতরে আসে। শাওন পানির কথা বলে ড্রয়িং রুমে গিয়ে বসে। আশা পানি নিয়ে আসে 2 গ্লাস। 1 গ্লাস শাওনকে দিয়ে আর একটা বাড়িয়ে দেয় অনামিকার দিকে। অনামিকা গ্লাস নিয়ে সোফায় বসতেই আশা অভিযোগ করে অনিমের নামে, আজ তোমার ছেলে এখনো খায়নি আপু, একটু পরেই তো সে ঘুমিয়ে যাবে। 9টা বাজতেই অনিম ঘুমিয়ে যায় প্রতিদিন। অনামিকা ছেলেকে জিজ্ঞেস করে, এখনো খাওনি কেন আব্বু? তোমাকে বলেছি না মনির কাছে খেয়ে নেবে। আমি তোমার হাতে খাবো, ছোট্ট ছেলের জবাব। অনামিকা হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলেটার বয়স মাত্র 4 বছর, অথচ সব বাচ্চাদের মতন সে মাকে জ্বালায় না তেমন। চুপচাপ মায়ের কথা শুনে নেয়। দুষ্টু বাচ্চা হলে কি আর অনামিকা চাকরি করতে পারতো তাকে রেখে? অনামিকা ছেলেকে পাশে বসিয়ে কপালে চুমু খায়, বলে, আচ্ছা তুমি এখানে বসো, মা হাত মুখ ধুয়ে এসে তোমায় খাইয়ে দেবে। অনিম হেসে সায় জানায়। অনামিকা উঠে যেতেই শাওন এসে বসে অনিমের পাশে। পকেট থেকে বের করে দেয় চকলেটের প্যাকেট। এটা সে প্রতিদিন আনে। অনিম খুশি হয়ে যায়। শাওন তাকে আদর দিয়ে বলে, মাকে বলো না কিন্তু। অনিম মাথা নাড়িয়ে সায় জানায়। শাহানা বেগম শাওনকে ফ্রেশ হয়ে আসতে বলে। শাওন যাচ্ছি বলে উঠে যায়। টেবিলে খাবার সাজাচ্ছে আশা। অনামিকা এসে হাতে হাত লাগায়। আশা হলো শাওনের খালাতো বোন, এসেছে 2 দিন হলো। যদিও সে প্রায়শই আসে এবারই। শাওনের বাবা নেই, গত হয়েছেন বেশ কয়েক বছর। এদিকে শাওন থাকে অফিসে, শাহানা বেগম বাড়িতে একা, তাই তাকে সঙ্গ দিতে আশা মাঝে মধ্যেই এ বাড়িতে যাতায়াত করে। কিন্তু অনামিকা জানে আশার এ বাড়িতে আসার কারণ শুধুমাত্র তার খালামণিকে সঙ্গ দেওয়া নয়। খাবার টেবিলে সকলে শাওনের অপেক্ষায়। অনামিকা তখন ছেলেকে খাওয়াচ্ছে। কিছুক্ষণ পরই শাওন এসে বসলো অনিমের পাশের চেয়ারটায়। সকলের খাওয়া শুরু করে। খাওয়ার এক পর্যায়ে এসে শাহানা বেগম নিজের ছেলের উদ্দেশ্যে বলে, বিয়ে কবে করবে শাওন? আমি এখন বিয়ে করব না মা, স্পষ্ট উত্তর দেয় শাওন। কেন করবে না? এখন বিয়ে করব না বলতে বলতে বয়স কত হয়েছে সে খেয়াল আছে তোমার? 30-এ গিয়ে ঠেকেছে। আর কবে করবে তুমি বিয়ে? বুড়ো হলে, নাকি আমি মারা যাওয়ার পর, নাকি সারা জীবন এইভাবেই কাটিয়ে দেওয়ার ইচ্ছে? মায়ের কণ্ঠে রাগ স্পষ্ট, তবুও নিশ্চুপ থাকে শাওন।
আশা একবার অনামিকার দিকে তাকালো। সে ছেলেকে খাওয়াতে ব্যস্ত, কখনো আবার নিজেও খাচ্ছে, এসবে তার ধ্যান নেই। আশা এবার তাকালো শাওনের দিকে। সে আপন মনে নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। প্রতিবারের মতন এবারও এড়িয়ে গেল বিয়ের প্রসঙ্গ। আশা দীর্ঘশ্বাস ফেলে। এখানে উপস্থিত প্রত্যেকেই জানে শাওন ভাইয়ের বিয়ে করতে না চাওয়ার কারণ। সেও জানে শাওন ভাই অনামিকা আপুকে ভালোবাসে, এখন থেকে নয়, সেই ভার্সিটি লাইফ থেকেই। তার ভালোবাসা এতটাই গভীর যে অন্য কোনো মেয়েকে আর জীবনের জায়গা দেননি এখন অবধি। এজন্যই আশার কখনো নিজের মনের কথা প্রকাশ করা হয়নি। শাওন ভাইয়ের মতন যে তার অনুভূতিও একতরফা। বুক ভারী হয়ে আসে আশার। খাওয়া শেষ না করেই উঠে যায় চেয়ার ছেড়ে। একে একে সকলেই খাওয়া শেষ করে উঠে পড়ে। শাহানা বেগম যাওয়ার আগে আরও একবার ছেলেকে মনে করিয়ে দেয় বিয়ের কথা। শাওন কথা বলে না কোনো। সবশেষে অনামিকা ছেলেকে নিয়ে রুমে যায় ঘুম পাড়াবে বলে। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে অনিম। অনামিকা ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় অনিম চকলেটের প্যাকেট বাড়িয়ে দেয়। অনামিকা তা হাতে নিয়ে বলে, শাওন আঙ্কেল দিয়েছে? অনামিকা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা, সকালে খেও। আর কাল কিন্তু এমন মায়ের হাতে খাওয়ার জন্য জেদ করে বসে থাকবে না। দেখলে তো আজ ঘুমাতে কেমন দেরি হয়ে গেল। অনিম কিছু না বলে চোখ বন্ধ করে নেয়। অনামিকা কিছুক্ষণ পর বুঝতে পারে ছেলে ঘুমিয়ে গেছে। ছেলেকে বালিশে শুইয়ে দিয়ে কাঁথা টেনে দেয় শরীরে। তারপর রুম থেকে বের হয়। উদ্দেশ্য প্লেটগুলো ধুয়ে রাখবে। খাওয়ার পর সেগুলো বেসিনে রেখেই চলে এসছে। কিন্তু বাইরে গিয়ে দেখে সেগুলো আগেই ধুয়ে রাখা। হয়তো শাহানা বেগম বা আশা ধুয়ে রেখেছে। আজ আর ড্রয়িং রুমে কেউ বসেনি, সবাই সবার রুমে। এমনিতে এ বাড়িতে সবাই 11টা বাজতেই ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ পরিবেশ একটু বেশি গম্ভীর, তাই সবার আগেই যার যার রুমে চলে গিয়েছে। অনামিকা পুনরায় রুমে ফিরে আসতে নিতেই শাহানা বেগমের ডাক শুনে দাঁড়িয়ে পড়ে। অনামিকা? হ্যাঁ কাকিমা, পিছন ঘুরে জবাব দেয় অনামিকা। অনিম ঘুমিয়েছে? সোফায় বসতে বসতে জিজ্ঞেস করে শাহানা বেগম। অনামিকাও এবার এগিয়ে এসে তার পাশে বসে, বলে, এই তো কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। অনিম সারাদিন আপনাকে খুব জ্বালায়, তাই না কাকিমা? একদমই জ্বালায় না অনামিকা। অনিমকে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। এমনিতে তো আগে সারাদিন বাসায় একা থেকে দম আটকে আসতো আমার। অনিম থাকাতে আমার দিন ভালোভাবেই কেটে যায়। আর এমনিতে তোমার ছেলে শান্ত বাচ্চা, সব কথা শুনে নেয়। ছেলেটাকে নিয়েই তো আমার চিন্তা হয় কাকিমা। আমি ওকে একটা সুস্থ জীবন দিতে চাই, জানি না কতটা পারবো। আমি তো ছেলেটাকে একটু সময়ও দিতে পারি না। আপনারা না থাকলে যে কি হতো কে জানে। কিছু মনে না করলে একটা কথা বলি অনামিকা। শাহানা বেগমের কণ্ঠে কিছুটা অস্বস্তি। অনামিকা বোধ হয় বুঝলো তিনি কি বলতে চান, তবুও মুখে বলল, বলুন না কাকিমা, অনুমতি নেওয়ার কি আছে? আমি তো আপনার মেয়ের মতোই। মেয়ের মতন যখন বলছো, তবে আমার এই কথাটা রাখো। নিজের জীবনটা এবার নতুন করে শুরু করো। একটা বার শাওনের কথা ভেবে দেখো। আমার ছেলেটা তোমায় অনেক ভালোবাসে অনামিকা। আমারও বয়স হয়েছে, আজকাল শরীরটাও ঠিক যাচ্ছে না। ছেলেটাকে এভাবে দেখতে ভালো লাগে না আমার। তাছাড়া অনিমের জন্য বাবার ভালোবাসা চাই। বাচ্চাটা বড় হচ্ছে, তারও তো বাবার আদর পাওয়ার অধিকার আছে। একটাবার ভেবে দেখো। অনামিকা কি বলবে ভেবে পায় না। সে আর নতুন করে ঘর বাঁধতে চায় না। বাকিটা জীবন অনিমকে নিয়েই কাটিয়ে দেবে। শাহানা বেগমকে বলে, রাত অনেক হয়েছে, আপনি এবার ঘুমাতে যান কাকিমা, আমি শাওন ভাইকে বোঝাবো। শাহানা বেগম দীর্ঘশ্বাস ফেলে উঠে যায়। এই মেয়েটিকেও তো তিনি জোর করতে পারেন না। তার জীবনেও তো দুঃখের কম নেই, কিন্তু নিজের ছেলেটাকে এভাবে দেখতে কোন মায় চায়? বিছানায় আধশোয়া হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে আছে অনামিকা। ছেলেটা দেখতে একদম তার বাবার মতন হয়েছে। অনামিকার চোখ ভিজে ওঠে। মনে পড়ে পুরনো দিনের কথা। রক্ষণশীল পরিবারের মেয়ে ছিল অনামিকা। 5 জন সদস্যের পরিবার, বাবা মা ভাই ভাবি আর সে। বাবা ছিলেন স্কুল শিক্ষক, আর বড় ভাই রবিন ব্যাংকে চাকরি করত। তাদের দিন চলে যেত ভালোভাবেই। অনামিকা তখন ভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী। রাফসান ছিল তারই ক্লাসমেট। বড়লোক বাবার একমাত্র ছেলে হয়েও তার মধ্যে ছিল না কোনো অহংকার। সবার সাথে কি আন্তরিকভাবেই না কথা বলতো। আর এই ছেলেটার প্রতি প্রথম অনুভূতি জন্মে অনামিকার মনে।
নিজ মনে রাফসানকে কল্পনা করে কত রং বেরঙের স্বপ্ন বুনত রোজ। ক্লাসে যখন আর চোখে তাকে দেখতে গিয়ে চোখে চোখ পড়ে যেত, তখন কি লজ্জাটাই না পেত অনামিকা। বান্ধবীরা এ নিয়ে কত মজা করেছে। ক্লাসের সেরা সুন্দরী হিসাবে অনামিকার বেশ পরিচিতি ছিল। এ নিয়ে অনামিকার অহংকারও কম ছিল না। একদিন হঠাৎ রাফসান এলো অনামিকার কাছে। সে তার সাথে বন্ধুত্ব করতে চায়। অনামিকার কাছে সেটা ছিল মেঘ না চাইতেই বৃষ্টি। ধীরে ধীরে তাদের বন্ধুত্বের সূচনা হয়। সোশ্যাল মিডিয়াতে রোজ কথা, তারপর ফোন নাম্বার বিনিময়। সব এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। দ্বিতীয় বর্ষের শুরুতে একদিন রাফসান অনামিকাকে প্রপোজ করে। অনামিকা তাকে না করতে পারেনি, কারণ তার মনে রাফসানের রাজত্ব চলছিল আরও আগে থেকে। শুরু হয় দুজনের প্রেম কাহিনী। প্রথমে লুকিয়ে রাখলে একসময় সকলেই জেনে যায় তাদের প্রেমের কথা। ভার্সিটির সেরা জুটি ছিল তারা। একজন আর একজনকে চোখে হারাতো। রাফসান ছিল অনামিকা বলতে পাগল। অনামিকাও কিছু কম ছিল না। প্রেমে অন্ধ হয়ে ভুলেছিল পরিবারের নিয়ম। ক্লাস ফাঁকি দিয়ে সারা শহর চষে বেড়াতো। রাত জেগে কথা বলতো প্রতিদিন। অনামিকা ভার্সিটিতে আসতেই রোজ তাকে একটি করে ফুল দিত জুনিয়ররা। অনামিকা প্রথমে ভেবেছিল এটা রাফসানেরই কোনো পাগলামি, এজন্য নিয়ে নিত বিনা বাক্যে। কিন্তু একদিন রাফসান জানায় সে তাকে কোনো ফুল পাঠায়নি। তবে তাকে রোজ ফুল পাঠায় কে? একদিন এক জুনিয়রকে চেপে ধরতেই সে জানায় এটা শাওন ভাইয়ের কাজ। শাওন ভাই অনামিকার সিনিয়র, ভার্সিটির পরিচিত মুখ। ভীষণ ভালো গানের গলা তার। ক্যাম্পাসে কারোর কোনো সমস্যা হলে সে সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকে। সেই শাওন ভাই কিনা অনামিকাকে ফুল দিচ্ছে। অনামিকা সেদিন শাওনকে স্পষ্ট করে বলে দেয় তাকে যেন আর কখনো ফুল পাঠানো না হয়। তার আর রাফসানের সম্পর্কে এর প্রভাব পড়লে অনামিকা তা মেনে নেবে না। শাওন আগে থেকেই জানতো তার ভালোবাসা একতরফা, অনামিকা অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে। তাই তো কোনোদিন অনামিকার সামনে নিজের অনুভূতি প্রকাশ করেনি। অনামিকা আর রাফসানের সম্পর্ক প্রায় 2 বছর পেরিয়েছে। অনামিকার বাবা আমজাদ সাহেব মেয়ের মধ্যে আজকাল বেশ পরিবর্তন লক্ষ্য করেছেন। মেয়েটা বেপরোয়া হয়ে উঠছে দিনকে দিন। সেদিন রোজিনা জানালো অনামিকাকে লুকিয়ে ফোনে কথা বলতে দেখেছে সে। রোজিনার সাথে আগে সম্পর্ক ভালো থাকলেও এখন আর আগের মতন সব কিছু শেয়ার করে না অনামিকা। রোজিনা অনামিকার বড় ভাইয়ের বউ। ভাবির সাথে অনামিকার সম্পর্ক ছিল বন্ধুর মতন, কিন্তু আজকাল সেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। আমজাদ সাহেব চিন্তায় পড়েন। অনামিকাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে জানায় এসব কোনো ব্যাপার নেই, সে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে নেই। আমজাদ সাহেব ছেলে মেয়েকে ভালোবাসেন যথেষ্ট, কিন্তু ওনার কঠিন ব্যক্তিত্বের জন্য তা প্রকাশ পায় খুবই কম। ছোট থেকেই কড়া শাসনে বড় হয়েছে অনামিকা, এজন্য বাবাকে সে ভয় পায় অনেকটাই। তাই তো সাহস করে রাফসানের কথাটা বলা হলো না তার। এদিকে আমজাদ সাহেবের মন থেকে খুঁতখুঁতে ভাবটা কাটালো না। পাছে মেয়ে কোনো অঘটন ঘটায় তার আগেই তাকে বিয়ে দিয়ে দেবে। রাতে খাবার টেবিলে বিয়ের কথা তুলতেই রোজিনা জানায় তার পরিচিত এক ছেলে আছে, তার দুঃসম্পর্কের চাচাতো ভাই পিয়াস। শেষবার যখন অনামিকা তাদের বাড়ি গিয়েছিল তখন তাকে দেখে পছন্দ করে পিয়াস। চাচি তো পিয়াসের সাথে অনামিকার বিয়ে নিয়েও কথা বলেছিলেন। আমজাদ সাহেব মেয়েকে পড়াতে চান বলে রোজিনার সাহস করে একথা কারোর কানে তোলেনি। পিয়াস দেখতে শুনতে ভালো, ভদ্র পরিবারের ছেলে, চাকরিও করে ভালো কোম্পানিতে। তারা চাইলে সে একবার কথা বলে দেখতে পারে। আমজাদ সাহেব সায় দিলেন রোজিনার কথা। পিয়াসকে তিনি চেনেন, ছেলেটা যে পরিবার থেকে ভালো শিক্ষা পেয়েছেন এই কথা তিনি আগেই বুঝেছেন। তারপরও ভালো করে খোঁজখবর নিয়ে দেখতে হবে। ছেলের সাথে এ নিয়ে কথা বলবে বলে জানালেন। অনামিকার ভাই সোহেল চাকরি সূত্রে থাকে অন্য শহরে। রোজিনাকে পিয়াসের পরিবারের সাথে কথা বলতে বলে তিনি উঠে গেলেন। সারা ঘরময় পায়চারি করছে অনামিকা। দুশ্চিন্তায় তার রাতের ঘুম উড়ে গেছে। কি করবে না করবে ভেবে পাচ্ছে না। রাফসানকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা ভাবতেই পারে না। এদিকে বাবাকে গিয়ে সত্যি কথাটা বলার সাহস হচ্ছে না। তার সব রাগ গিয়ে জমা হলো রোজিনার উপর। ভাবি কি তাকে বাড়ি থেকে তাড়াতে চাইছে নাকি? সে রাফসানকে কল করলো। রিং হওয়ার সাথে সাথে রাফসান ফোন উঠালো।
সে মোবাইল হাতে অনামিকার কলের জন্যই বসেছিল। সেদিন অনামিকা বলে দিয়েছিল বাড়ির লোক তাকে সন্দেহ করছে। সে কল করা না অবধি যেন রাফসান কল না করে। কল রিসিভ করি রাফসান বলে ওঠে, তোমার কলের অপেক্ষাতেই ছিলাম অনু পাখি। বাবা আমার জন্য ছেলে দেখছে রাফসান, আমি আবার কি করব? এপাশে অনামিকার চিন্তিত কণ্ঠস্বর। ছেলে দেখছে মানে কি অনামিকা? তুমি না বলেছিলে তোমায় এখন বিয়ে দেবে না? আমি কিছু জানি না রাফসান। সেদিনের পর বাড়ির সবাই আমাকে সন্দেহের চোখে দেখছে। আজ বাবা বিয়ের কথা তুলতেই ভাবি তো ছেলে পর্যন্ত ঠিক করে ফেললো। তুমি কিছু করো রাফসান, আমি তোমায় ছাড়া আর কাউকে বিয়ে করব না বলে দিলাম। তুমি চিন্তা করো না অনামিকা, আমি দেখছি কি করা যায়। অনামিকাকে আশ্বাস দিয়ে কল কাটে রাফসান। অনামিকাকে চিন্তা করতে বারণ করলেও সে কি করবে ভেবে পায় না। সে এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি। এ সময় বাড়িতে বিয়ের কথা কিভাবে তুলবে? মাঝে কেটে যায় 15 দিন। বাড়িতে দ্বিতীয়বার আর বিয়ের কথা ওঠেনি। হয়তো পিয়াসের বাড়ি থেকে না করে দিয়েছে। অনামিকা এখন কিছুটা চিন্তামুক্ত। রাফসান 2 দিন হলো ঘুরতে বেরিয়েছে বন্ধুদের সাথে। অনামিকার সাথে ঠিকঠাক যোগাযোগ করে উঠতে পারে না। অবশ্য রাফসান যাওয়ার সময় বলে গিয়েছিল সেখানে নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো ঠিক করে কথা বলা হবে না তার সাথে। অনামিকা যেন চিন্তা না করে। অনামিকারও ইচ্ছে করে রাফসানের সাথে ঘুরতে যেতে, কিন্তু বাড়ি থেকে তো আর যেতে দেবে না। অনামিকার ঘুরতে যাওয়ার বড় শখ, কখনো যায়নি সে। রাফসান বলেছে বিয়ের পর হানিমুনে তারা যাবে ঘুরতে। সেদিন রাতে অনামিকার বড় ভাই সোহেল বাড়ি আসলো। অনামিকা কিছুটা অবাক হয়। এমনিতে তো ভাই 3-4 মাস পর পর বাড়ি আসে। হুটহাট বাড়ি আসার রেকর্ড তার নেই। এবার এত তাড়াতাড়ি কেন আসলো? গিয়েছি তো মাসখানেকও হয়নি। এর কারণ জানতে পারে অনামিকা পরের দিন সকালবেলা খাবার টেবিলে। তাকে জানানো হয় আগামীকাল পিয়াসরা আসবে তাকে দেখতে। পছন্দ হলে বিয়ের তারিখও ঠিক করে রাখবে। অনামিকা যেন কাল বাড়িতেই থাকে। গলায় খাবার আটকে যায় অনামিকার। বুঝতে পারে বড় ভাই এজন্যই এসছে। চোখ দুটো ছলছল করে ওঠে। এতদিন তবে এই কারণেই শান্ত ছিল বাড়ির পরিবেশ। খাবার ছেড়ে উঠে যায় রুমে। রাফসানকে একের পর এক কল করেও পায় না অনামিকা। ফোন রিসিভ করছে না এই ছেলে। রাগে নিজের চুল খামচে ধরে। এবার কি করবে? রাফসানকে সেদিন বলল কিছু করার জন্য, অথচ এই ছেলে ঘুরতে বের হয়ে গেল। কান্নায় দম আটকে আসে অনামিকার। বাড়িতে বসে থাকলে কিছু হবে না। রেডি হয়ে বের হয় ভার্সিটির উদ্দেশ্যে। বন্ধুদের বলে যদি কিছু ব্যবস্থা করতে পারে। রুম থেকে বের হতেই দেখা হয় রোজিনার সাথে। অনামিকার চোখ মুখ লাল হয়ে আছে। রোজিনা বোধহয় কিছু আঁচ করতে পারল। বলল, আজ বাড়ি থেকে বের না হলেই চলে না অনামিকা? কাল মেহমান আসবে বাড়িতে। এই 2 দিন বরং তুমি বাড়িতেই থাকো অনামিকা। কেন ভাবি? মেহমান কাল আসবে, আমাকে কি আজ থেকেই সেজে গুজে বসে থাকতে বলছেন আপনি? কঠিন গলায় জবাব দেয় অনামিকা। আমি সে কথা বলছি না অনামিকা, তুমি শুধু শুধুই রাগ করছো। অনামিকার দাঁড়ায় না। রোজিনাকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। ভার্সিটির ক্যাফেটেরিয়াতে বসে আছে অনামিকা। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, অথচ রাফসানের সাথে এখনো কোনো যোগাযোগ করে উঠতে পারেনি। দিশেহারা অবস্থা তার। এমন সময় শাওন এলো। জিজ্ঞেস করলো, 2 ঘন্টা যাবৎ এখানেই বসে আছো, কোনো সমস্যা হয়েছে অনামিকা? সেদিনের পর শাওন আর অনামিকাকে ফুল পাঠায়নি কখনো, কিন্তু সে ভার্সিটিতে কখন কোথায় যাচ্ছে এ খবর যে শাওন ভাই রাখে সেটা অনামিকা জানে। নিজের এমন পরিস্থিতি শাওনকে দেখে বিরক্ত হয়েই বলল, সেটা আপনার না জানলেও চলবে শাওন ভাই। তোমাকে দেখে ঠিক লাগছে না অনামিকা, কোনো সমস্যা হয়েছে? তুমি চাইলে আমি তোমায় সাহায্য করতে পারি। অনামিকা জানে এ বিষয়ে শাওন ভাই কোনো সাহায্য করতে পারবে না। এখন তার কেবল রাফসানকেই প্রয়োজন। তবুও তাকে জানাই, কাল পাত্রপক্ষ দেখতে আসবে আমায় শাওন ভাই। তেমন হলে কালই হয়তো বিয়ের ডেটও করে যাবে। আমি রাফসানকে ছাড়া অন্য কাউকে নিজের সাথে ভাবতে পারি না শাওন ভাই। কান্নায় ভেঙে পড়ে অনামিকা। শাওনের মনে ঝড় ওঠে। বুকের ভেতর কিছু একটা জ্বলছে। সেও তো অনামিকাকে নিজের করে চায়। নিজেকে সামলে জিজ্ঞেস করে, রাফসানকে জানাওনি? কি বলল? রাফসান ট্রিপে গেছে, 3 দিন হলো। সকাল থেকে তাকে কল করে যাচ্ছি, কিন্তু রিসিভ করছে না। তুমি নিজের পরিবারকে জানিয়েছো? তাদের বললে তারা মানবে না। বাবাকে জানানোর সাহস হয়ে ওঠেনি। শাওন হালকা চোখে হাসলো। এই মেয়ে এমন ভীতু তা তো জানতো না। বলল,
ভালোবাসলে ভয় পেতে নেই মেয়ে। যারা ভয় পায় তারা ভালোবাসতে জানে না। নিজের ভালোবাসাকে নিজের করে পেতে সাহসের প্রয়োজন হয়। বি ব্রেভ অনামিকা। পরিবারকে জানাও, তারা ঠিক মানবে। অনামিকা কিছু বলতে নিলেই ফোন বেজে ওঠে তার। রাফসানের কল। শাওন উঠে যায় সামনে থেকে। অনামিকার সাথে সাথে কল রিসিভ করে বলে, আমি তো মায়ের সকাল থেকে কতবার কল করেছি রাফসান, তুমি এতটাই ব্যস্ত যে একবার রিসিভ করার সময়টাও পাওনি। শান্ত হও অনামিকা, এমন উত্তেজিত কেন হচ্ছ? আমি মোবাইলটা ভুলে হোটেল রুমে রেখে বাইরে চলে গেছিলাম। ফিরে এসে তোমার এতগুলো কল দেখে কল ব্যাক করলাম। কি হয়েছে আস্তে আস্তে বলো। তুমি বন্ধুদের সাথে মজা করতে থাকো রাফসান, এদিকে আমায় কেউ নিয়ে চলে যাক। কেউ নিয়ে যাক মানে কি অনামিকা? তোমার মনে হয় কেউ তোমায় নিয়ে যেতে চাইলেই আমি তাকে নিয়ে যেতে দেব? তুমি শুধু আমার অনু। কি হয়েছে স্পষ্ট করে বলো। বাবা আমার বিয়ে ঠিক করছে রাফসান, কাল বিকেলে ওরা আমায় দেখতে আসবে। তুমি আমায় আগে কেন বলনি অনামিকা? আমি জানতাম না রাফসান, সকালেই জানতে পারি, তখন থেকেই তোমাকে কল করেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোথায় আছো এখন তুমি? ভার্সিটির ক্যাফেটেরিয়াতে। তুমি বাড়ি যাও অনামিকা, বাড়ি গিয়ে নর্মাল থাকবে, চিন্তা করবে না, আমি আসছি। আমি থাকতে তোমায় কেউ নিয়ে যেতে পারবে না অনামিকা। কিন্তু রাফসান, আমি আসছি অনু পাখি। অনামিকা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। জানে না ভাগ্যে কি আছে, কিন্তু তার যে কোনো মূল্যে রাফসানকে চাই। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয় ক্যাফেটেরিয়া থেকে। দূর থেকে সবটাই দেখে শাওন। একতরফা অনুভূতিগুলো এমন যন্ত্রণা দেয় কেন? রাতে অনামিকার মা আসে তার রুমে, হাতে খাবারের প্লেট। অনামিকা তখন শুয়ে আছে মন খারাপ করে। মা অনামিকার পাশে বসে বলে, উঠে বস অনামিকা, খাবার এনেছি, খেয়ে নে, নয়তো আমি খাইয়ে দিচ্ছি। অনামিকা পাশ ফিরে জবাব দেয়, আমার খিদে নেই মা। সেই সকালে খেতে বসে উঠে গেলি আর কিছু তো খাসনি, তাও বলছিস খিদে নেই। আজ এত যত্ন করছো কেন মা? আমি তো তোমাদের কাছে বোঝা হয়ে গেছি, তাই তাড়াতে চাইছো বাড়ি থেকে? শুধু আজ নয় অনামিকা, আমি তোকে রোজই যত্ন করি, তুই সেটা খেয়াল করিস না। এবার খেয়ে নে। এমন সময় রোজিনা এলো অনামিকার রুমে, তার হাতে গোলাপি রঙের শাড়ি। এসেই অনামিকাকে শাড়িটা দেখিয়ে বলে, কাল এই শাড়িটা পরো অনামিকা, গোলাপি রঙে তোমায় সুন্দর লাগে। এবারে আর রোজিনাকে সহ্য হয় না অনামিকার। এক লাফে উঠে বলে, আমি এই বিয়ে করছি না মা। বাবা আর তোমার ছেলের বউকে বলে দাও, বিয়ে করলে আমি রাফসানকেই করব। অনামিকার এই কথা পৌঁছে যায় আমজাদ সাহেবের কানে। তিনি কঠিন গলায় বলে দেন, বিয়ে তাকে পিয়াসকেই করতে হবে। বড়লোক বাবার ছেলের সাথে সে তার মেয়েকে বিয়ে দেবে না। অনামিকা অবাক হয়, বাবা তবে রাফসানকেও চেনে? বন্ধুরা, অনামিকার বাবা কিভাবে চিনল রাফসানকে? আর তারপর কি হলো অনামিকার? বিয়ে কার সাথে হলো? এবং অনামিকার বাচ্চার বাবাটা আসলে কে? পরের ঘটনা জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই হাজির হব আমাদের পরবর্তী পর্ব নিয়ে, এবং পরবর্তী পর্বটি দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের পর্বের সম্পর্কে আপনাদের কিছু মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন।